গল্পের শুরুতেই আমরা দেখি মায়া এবং জেমি এক শান্ত গ্রামের বাড়িতে থাকতে আসে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই বাড়ি তাদের গোটা জীবনটা উল্টে দেবে। বিশেষ করে যখন তারা জানতে পারে যে মায়া গর্ভবতী, কারণ তারা দুজনেই অনেক দিন ধরে চাইছিল যে তাদের একটি সন্তান হোক এবং তারা নিজেদের পরিবার শুরু করতে পারে। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ জেমির দাদি মেফকে তার বাড়ির সামনে মৃত অবস্থায় পাওয়া যায়। মেফ তার নাতে জেমির খুব কাছের ছিল, তাই সে তার বাড়িটা উইল করে জেমির নামেই করে দিয়েছিল। এই কারণেই মায়া এবং জেমি সেই গ্রামের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়, কারণ জায়গাটা অনেক বড় ছিল এবং তাদের আগত সন্তানকে বড় করার জন্য বেশি উপযুক্ত মনে হচ্ছিল। তারা যখন সেখানে পৌঁছায় নিয়ে তাদেরকে স্বাগত জানায় এবং আসার জন্য তাদেরকে ধন্যবাদ দেয়। এরপর নিয়ে বলে যে একটা খুব অদ্ভুত বিষয় আছে যা তাদেরকে জানা দরকার। সে জানায় মেভ সবসময় তার বাগানের কাছে মাংসের টুকরা রেখে দিত, যাতে সেখানকার বসবাসকারী প্রাণীরা খুশি থাকে। নিয়ে বলে এই প্রাণীদেরকে বলা হয় রেড ক্যাপস এবং মেভ বহু বছর ধরেই তাদেরকে খাওয়াতো। কিন্তু কিছুদিন ধরে মেভ এই কাজটা বন্ধ করে দেয় এবং নিজের পরিবারের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে। এরপর তার স্বামী নিউমোনিয়া হয়ে মারা যায় এবং তার ছেলেও মারা যায়। মেভ এই ঘটনার জন্য নিজেকে দোষারোপ করতে শুরু করে, কারণ তার বিশ্বাস ছিল এই সব কিছুর পেছনে রেড ক্যাপসরাই দায়ী। এই কারণে মেভ বলে গিয়েছিল যাই হোক না কেন এই প্রাণীদেরকে খাওয়ানো কখনো বন্ধ করা যাবে না। যদি তাদের খাবার বন্ধ হয়ে যায় তাহলে খুব বড় বিপদ হতে পারে। মায়া এবং জেমি এই গল্পে বিশ্বাস করে না, কিন্তু মেভের সম্মানে তারা নিয়াকে কথা দেয় যে তারা এটাই করবে। এরপর তারা নিয়াকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর দুজনেই বাড়ি পরিষ্কার করতে শুরু করে এবং নিজেদের পছন্দ মতো সাজাতে শুরু করে। দিন যত যাচ্ছিল তারা তাদের নতুন বাড়িতে আগের চেয়ে অনেক বেশি খুশি অনুভব করতে শুরু করে। পরের দিন দুজনেই কাছের একটা ছোট্ট শহরে কেনাকাটা করতে যায়। সেখানে দোকানের মালিক তাদের মেভের সঙ্গে কাটানো পুরনো দিনগুলোর কথা বলতে শুরু করে। সে বলে মেভ তার খুব প্রিয় বন্ধু ছিল এবং তার খুশি লাগছে এটা ভেবে যে এখন তার বাড়িটা এমন মানুষদের কাছে থাকবে যারা এর যত্ন নেবে। এই কারণে সে মায়া ও জেমির কাছ থেকে জিনিসপত্রের দাম নিতে অস্বীকার করে এবং বলে এটা তার তরফ থেকে তাদের জন্য স্বাগত উপহার। এরপর দুজনে সেই জায়গার দিকে যায় যেখানে নিয়ে কাজ করে। রাস্তায় তারা একটা পুরনো খামার বাড়ির পাশ দিয়ে যায়। তখনই একটা রাগী কুকুর তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। তারা কোনো রকমের ঝামেলা চায়নি, তাই সেখান থেকে দ্রুত চলে যায়। কিন্তু তারা বুঝতে পারেনি যে সেই খামার বাড়ির মালিক তাদেরকে খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর তারা সেই বারে পৌঁছে যায় যেখানে নিয়ে ওয়েটার হিসেবে চাকরি করে। প্রথমে সেখানে উপস্থিত মানুষজন কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরে সবাই উষ্ণভাবে তাদেরকে স্বাগত জানায়। মায়া ও জেমি সেখানে বসে থাকা এক বৃদ্ধ লোকের সাথে বসে, কিন্তু লোকটা প্রয়োজনের চেয়ে বেশি মাতাল ছিল। সে ধীরে ধীরে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং শেষে তাকে বার থেকে বের করে দেওয়া হয়। এরপর নিয়ে ও মায়া জেমির পাশে বসে। সে মায়াকে জিজ্ঞাসা করে আজ সকালে সে রেড ক্যাপসদের জন্য খাবার রেখেছিল কিনা। মায়া হেসে বলে সে এই কথাটা পুরোপুরি ভুলে গিয়েছিল। এটা শুনে নিয়ার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যায়। সে মায়াকে একা কথা বলার জন্য অনুরোধ করে। নিয়া তাদেরকে বোঝায় যদি ওরা খাবার না পায় তাহলে তারা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং এতে তাদের ক্ষতি হতে পারে। সে মায়াকে অনুরোধ করে প্রতিদিন সকালে এই কাজটা তাকেই করতে দেওয়া হোক, কারণ মায়া ও জেমি তো এই প্রাণীদের উপস্থিতি টেরই পায় না। কিন্তু মায়া তার কথা মানতে অস্বীকার করে। মায়া জানায় তারা যখন শহরে থাকতো তখন কিছু অপরাধী তাদের উপরে হামলা করেছিল। এই কারণে সে এখন তার নতুন বাড়িতে সম্পূর্ণ নিরাপদ বোধ করছে। শেষে মায়া নিয়াকে কথা দেয় যে প্রতিদিন সে সেই প্রাণীদেরকে খাবার দেবে। এটা শুনে নিয়া স্বস্তি পায় এবং মায়াকে ধন্যবাদ জানায়। এই সময় সেই মাতাল বৃদ্ধ লোকটা তার কুকুরের সঙ্গে বাড়ি ফিরছিল। তার কুকুরটা গলিতে দ্রুত দৌড়ে হঠাৎ করে দূরে চলে যায়। বৃদ্ধ লোকটা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায় এবং ক্রমাগত তাকে ডাকতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে তার চোখে পড়ে ছোট্ট একটা মেয়ে একা বসে কাঁদছে। সে দেখতে যায় তার কি হয়েছে, কিন্তু আসলে সেটা একটা ফাঁদ ছিল। পরের মুহূর্তে সেই মেয়েটির কারণে বৃদ্ধ লোকটির উপরে হামলা হয়ে যায়। পরের দিন সকালে মায়া ও জেমির রান্নাঘর থেকে আসা আওয়াজে ঘুম ভেঙে যায়। দুজনে দ্রুত সেখানে যায় দেখতে আসলে কি হয়েছে, কিন্তু সেখানে পৌঁছে তাদের স্বস্তি মেলে, কারণ বাড়ির ভেতরে থাকা লোকজন আসলে স্থানীয় নির্মাতাদের একটা পরিবার ছিল। তারা বাড়ির বড় বড় ত্রুটিগুলো ঠিক করতে এসেছিল। পরিচয় হওয়ার পর মিস্টার ভন তাদেরকে বলে তাদের উপস্থিতিতে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। সে বলে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে দেবে, কিন্তু তার কিছু আচরণ মায়ের নজর কাড়ে। মায়ের মনে হয় কিছু একটা ঠিক নেই।
তবুও মায়া ও জেমি কেনাকাটা করতে বাইরে চলে যায়, কিন্তু মিস্টার ভনের ছেলেমেয়েদের কাজ শেষ করার জন্য সেখানেই রেখে যায়। সমস্যা তখন শুরু হয় যখন পরিবারের এক ছেলে কিলিয়ান খুব অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। সে বাড়ির কিছু জিনিসপত্র চুরি করতে শুরু করে। এদিকে মায়া ও জেমি মেভের কবরে যায়। তাদের সঙ্গে শহরের ঝাজকও ছিল। ঝাজক তাদেরকে জিজ্ঞাসা করে এটাই কি তাদের প্রথম সন্তান। মায়া জানায় বহু বছর আগে সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিল। নিজের কিছু ভুলের কারণে সে তার সন্তানকে হারিয়েছিল, কিন্তু মায়া মনে করত শেষমেশ যা হয়েছিল সেটা হয়তো ভালোই হয়েছিল, কারণ যদি সেই সন্তান জন্ম নিত তাহলে এক ভয়ঙ্কর বাবার সঙ্গে জীবন কাটাতে হতো। ঝাজক বলে তার সঙ্গে যা হয়েছে তাতে সে একমত হতে পারেন না, তবে সে আশা করেন মায়া তার বর্তমান জীবনে শান্তি ও সুখ খুঁজে পাবে। এরপর তারা মেভের কবরে ফুলের তোড়া রাখে। তারপর সে যাজককে জিজ্ঞাসা করে তাদের পরিবারের বাকি সদস্যদের সেখানে কিভাবে সমাহিত করা হয়েছে। যাজক জানায় মেভ তার স্বামীর সঙ্গে সমাহিত আছে, কিন্তু তাদের সন্তানের জন্য সেখানে শুধু একটা পাথর রাখা আছে, যা তার স্মৃতিচিহ্ন। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তাদের সন্তানের দেহ পরিবারের সঙ্গে কেন সমাহিত করা হয়নি। তখন যাজক জানায় তাদের সন্তানের দেহ কখনো পাওয়াই যায়নি। মায়া জিজ্ঞাসা করে সত্যি কি সেই বাচ্চা নিউমোনিয়ায় মারা গিয়েছিল, কিন্তু যাজক এই কথার নিশ্চিত কোনো উত্তর জানে না। এখান থেকে মেভের পরিবারের সঙ্গে আসলে কি হয়েছিল এই রহস্যই মায়া ও জেমির মনে কৌতূহল বাড়াতে শুরু করে। কয়েক ঘন্টা পর মায়া নিয়ার সঙ্গে দেখা করতে যায়। নিয়া তাকে জানায় বরি নামে সেই মাতাল বৃদ্ধ লোকটা যে সেদিন বারে ছিল সে নিখোঁজ হয়ে গেছে। তবুও নিয়া তাদেরকে বেশি চিন্তা করতে না বলে। বৃষ্টি থেকে বাঁচতে সে তাদের বারে চা খাওয়ার জন্য ডাকে। জেমি খুশি হয়ে গাড়ির দিকে চলে যায় যাতে পরে দুজনে একত্রে যেতে পারে, কিন্তু মায়া কিছুক্ষণ নিয়ার সঙ্গে একা কথা বলার জন্য থেকে যায়। সে নিয়াকে বলে মেভের সন্তান কিভাবে গায়েব হয়েছিল। তখন নিয়া তাকে জানায় মেভ তার অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য খুব মরিয়া ছিল, তাই সে রেড ক্যাপসদের সঙ্গে একটা চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী রেড ক্যাপসরা তাদের সন্তানকে নিয়ে যাবে এবং বিনিময়ে তার স্বামীকে সুস্থ করে দেবে। মায়া এই কথা বিশ্বাস করতে অস্বীকার করে। সে জিজ্ঞাসা করে এমন তো নয় যে মেভ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং নিজেই তার সন্তানের সঙ্গে খারাপ কিছু করে ফেলেছিল। এটা শুনে নিয়ে প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্ট বলে মেভ কখনোই তার সন্তানকে ক্ষতি করতে পারতেন না। সে তার সন্তানকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর নিয়ে বলে আসলে মেভ সবাইকে রক্ষা করেছিল। সে একমাত্র মানুষ ছিল যে এই রেড ক্যাপসদের মানুষের জগতে আসা থেকে আটকে রেখেছিল। এই কথাবার্তার পর মায়া ও জেমি গাড়িতে বসে বাড়ি ফেরে। রাস্তায় তাদের সঙ্গে মিস্টার ভনের ছেলেমেয়েদের দেখা হয়ে যায়। তারা তাদের বিরক্ত করা এবং উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। জেমি যখন সেই দুষ্ট ভাই বোনদের সঙ্গে জড়িয়েছিল তখন মায়া বাথরুমে চলে যায়। হঠাৎ মায়া ভয় চিৎকার করে ওঠে। সে দেখে সবচেয়ে বড় ছেলে ইয়ন জানালা দিয়ে তাকে দেখছে। বাথরুমের এই ঘটনার পর মায়া ও জেমি মিস্টার ভনের সঙ্গে বসে এবং তার সন্তানের আচরণ নিয়ে কথা বলে। মিস্টার ভন বলে যা হয়েছে তার জন্য সে ক্ষমা চায়। সে কথা দেয় যে সে তার সন্তানদের সঙ্গে গুরুতর সহকারে কথা বলবেন এবং তার শাস্তি দেবেন, কিন্তু জেমি তখনও প্রচণ্ড রাগান্বিত ছিল। বাড়িতে ঢুকে সে পাঞ্চিং ব্যাগে অনুশীলন করতে শুরু করে যাতে সে তার রাগ ছাড়তে পারে। এদিকে মায়া বাগানে যায়। নিয়াকে দেওয়া কথা অনুযায়ী সে রেড ক্যাপসদের জন্য মাংস ভরা একটা পাত্র রেখে আসে, কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার আগে তার কানে দরজা খোলার শব্দ শোনা যায়। সে যখন ফিরে মাংসের পাত্রের দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়। সব মাংস চোখের পলকেই উধাও হয়ে গেছে। পরের দিন আরেকটা ঘটনা ঘটে। মিস্টার ভনের ছেলেমেয়েরা দোতলার একটা জানালা ভেঙে ফেলে। কাচের টুকরো মায়ের গায়ে লাগতেই যাচ্ছিল। এটা দেখে জেমি রাগে ফেটে পড়ে। সে তিনজনের সামনে গিয়ে তাদেরকে সতর্ক করে দেয় যে তারা শুধু দুর্বল নয় বরং অপরাধীদের মতো আচরণ করছে। সে তাদেরকে আরও বলে তারা যেন দূরে থাকে, কিন্তু মায়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে জেমিকে এসব ছেড়ে দিতে বলে। এরপর মায়া ইয়ানের সঙ্গে বসে কথা বলে। তার আচরণ দেখেই স্পষ্ট ছিল যে তার মানসিক সমস্যা আছে। তার নিজের প্রকৃত বয়স এবং শারীরিক শক্তির সঠিক ধারণা ছিল না। এত কিছুর পরেও তার বাবা তার অবস্থা নিয়ে বিন্দুমাত্র টেনশন করত না, বরং তাকে খুব নিষ্ঠুরভাবে মারধর করত। মায়া এটা দেখে মাঝখানে এসে মিস্টার ভনকে তাকে মারা বন্ধ করার জন্য অনুরোধ করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর মায়া ও জেমি বাড়িতে ফিরে আসে। মায়া জেমিকে সেই হট্টগোলের জন্য বকা দেয়। এইসব ঝামেলা থেকে দূরে যাওয়ার জন্যই মায়া জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে সেই সব প্রাণীদেরকে খুঁজতে চেয়েছিল যাদের কথা নিয়ে প্রায় সময় বলতো। কিছুক্ষণ হাঁটার পর তার চোখে পড়ে সেই ছোট্ট কুকুরটা। মনে হচ্ছিল যেন সে চায় মায়া তার পেছনে আসুক। মায়া কুকুরটার পেছনে হাঁটতে শুরু করে। সেটা তাকে জঙ্গলের একদম গভীরে ও ভয়ঙ্কর একটা অংশে নিয়ে যায়। সেখানে মায়া একটা অদ্ভুত পুরনো কুড়িঘরের মতো ভবন দেখতে পায়, যেটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি ছিল। কৌতূহলের বশে মায়া তার ভেতরে ঢুকে যায়। ভেতরে তার চোখ পড়ে নিচের দিকে যাওয়া বিশাল পেঁচানো সিঁড়ির দিকে। এটা দেখে সে কুকুরটাকে অনুসরণ করার চিন্তা ছেড়ে দেয়। এরপর কুকুরটা দ্রুত উপরের দিকে চলে যায় এবং মায়ের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কুকুরটাকে খুঁজতে খুঁজতে মায়ের নজর পড়ে ইয়ানের উপর। সে জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়েছিল। মায়া তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে জানতে পারে তার বাবা তাকে আবারও মেরেছিল
আর সে এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। তার অবস্থা দেখে মায়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইয়ন মায়াকে জোরে ঝাপটে ধরে বলে সে তাকে ভালোবাসে, তার শক্তি অনেক বেশি ছিল, তাই মায়া নিজেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করে। এই সময় দুজনেই মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মায়া দ্রুত বাড়িতে ফিরে আসে। সে জেমিকে বলে তার সঙ্গে যেতে, কারণ তাকে খুব জরুরি কিছু দেখাতে হবে। জেমি অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। জঙ্গলে পৌঁছে মায়া তাকে জানায় যে ইয়ন তার সঙ্গে জোর করার চেষ্টা করেছিল। জেমি রাগে ফেটে পড়ার আগেই মায়া তাকে বলে যে সে ইয়নকে আঘাত করে পালিয়ে এসেছে। সে এটা বলে যে কিছু অদ্ভুত প্রাণী হঠাৎ করে সেখানে এসেছিল এবং তারা তাকে বাঁচিয়েছে। কিন্তু জেমি দ্বিধায় পড়ে যায়, তার মায়ের কথা বিশ্বাস হয় না। এতে মায়া আরও বেশি বিচলিত হয়ে পড়ে। জেমি তাকে বলে সেদিন শহরে ঝামেলা হওয়ার পর মায়ার আগের মতো নেই। সে আরও বলে সে কখনো এমন কিছু হতেই দেবে না। এরপর জেমি শহরের বারে চলে যায়। সেখানে তার সাথে দেখা হয় কিলিয়ান এবং আইসলিংয়ের, যারা ইয়নের ভাই বোন ছিল। তারা জেমিকে জিজ্ঞাসা করে তাদের বড় ভাই কোথায়। জেমি বলে সে জানে না। তারা তাকে বলে ইয়নের ব্যাপারে কোনো তথ্য পেলে যেন তাকে জানানো হয়। সন্ধ্যা হওয়ার পর মায়া নিজের বাড়িতে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে ইয়নের কাছ থেকে বাঁচার ঘটনা এবং হঠাৎ করেই দেখা সেই অদ্ভুত প্রাণীদের নিয়ে ভাবছিল। ঠিক তখনই তার চেয়েও অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। একটা রহস্যময় প্রাণী হঠাৎ করে তাদের বাড়িতে ঢুকে পড়ে। মায়া ভাবে সেটা রেড ক্যাপসদেরই একজন, তাই সে শান্ত থাকার চেষ্টা করে। প্রাণীটা তার কাছে আসে এবং কোনো অদ্ভুত ভাষায় তার সঙ্গে কথা বলে। মায়া তার একটা কথা বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর প্রাণীটা মাটিতে একটা ব্যাগ ফেলে দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। মায়া সুযোগ বুঝে সেই প্রাণীটার একটা ছবি তুলে নেয়, যাতে তার কাছে তাদের অস্তিত্বের প্রমাণ থাকে। কিন্তু কৌতূহলের কারণে সেই ব্যাগটা খুলে ফেলে। ভেতরের জিনিসটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ব্যাগের ভেতরে ইয়ানের কাটা মাথা রাখা আছে। কিছুক্ষণ পর জেমি বাড়িতে ফিরে আসে। মায়া তাকে সবকিছু দেখানোর জন্য দৌড়ে যায়। জেমি যখন ভেতরে কাটা মাথা দেখতে পায়, সে ভয় সেখানেই জমে যায়। মায়া তাকে ওই ছবিটা দেখানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ক্যামেরায় সেই প্রাণীটার কোনো ছবি রেকর্ড হয়নি। ঠিক তখনই দুজনে দেখতে পায় মিস্টার ভন তার ছেলেমেয়েদের নিয়ে তার বাড়িতে পৌঁছে গেছে। তারা মায়া ও জেমির কাছে জবাব চাইছিল, কারণ ইয়নকে শেষবার এখানেই দেখা গিয়েছিল। জেমি দরজার আড়াল থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে স্পষ্ট বলে ইয়নে নিখোঁজ হওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু মিস্টার ভন তাদের এই কথা মানতে অস্বীকার করে। তাদেরকে ভয় দেখে সেখান থেকে সরানোর জন্য জেমি বলে সে পুলিশ ডাকবে। মিস্টার ভন ভান করে বলে যে তারা পিছিয়ে যাচ্ছে। সে বলে তারা সবাই সেখান থেকে চলে যাবে, কিন্তু আসলে তাদের মাথায় অন্য পরিকল্পনা ছিল। সেই সময় কিলিয়ান ও আইসলিং বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে, যাতে ভেতরে ঢোকার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়। মায়া বুঝতে পারে এখন পরিস্থিতি তার এবং তার সন্তানের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। সে নিজেকে বাঁচানোর জন্য উপরের তলার দিকে দৌড় দেয়। তারপর সে ছাদে পৌঁছে যায়। সেখানে হঠাৎ করে আইসলিং তার সামনে চলে আসে। ভয়ের কারণে মায়ের হাত থেকে থলেটা পড়ে যায়। আইসলিং যখনই ভেতরে তাকায়, সে তার ভাইয়ের কাটা মাথা দেখতে পায়। সে সাথে সাথে নিজের পরিবারকে জানানোর জন্য চলে যায়। মায়া এই সুযোগটাকে কাজে লাগায় এবং সেই রাস্তার দিকে দৌড় দেয়, যেটা রেড ক্যাপদের এলাকা। এদিকে জেমি ল্যাপটপ চালু করে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ সব ফোন কাজ করা বন্ধ করে দিয়েছিল। যখনই মিস্টার ভন জানতে পারে যে তার ছেলের সঙ্গে কি হয়েছে, তখনই সে আইসলিংয়ের সঙ্গে তাল মিলিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা আগুন লাগানোর বোতল ব্যবহার করে পুরো বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। জেমি ভীষণভাবে ঘাবড়ে যায় এবং লুকানোর জায়গা খুঁজতে শুরু করে। সে ঘরের দরজাটা বইয়ের একটা আলমারি দিয়ে আটকে দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে মায়া হয়তো তখনও দোতলায় আছে। তাই তাকে খোঁজার জন্য আবারও বেরিয়ে পড়ে। সে সিঁড়িতে আসবাবপত্র রেখে রাস্তাটা আটকানোর চেষ্টা করে, কিন্তু একটা রুমে নিজেকে আটকানোর সময় সে দেখতে পায় কিলিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। জেমি অনেক চেষ্টা করে, কিন্তু কিলিয়ান খুব সহজেই তাকে কাবু করে ফেলে। পুরো বাড়ি আগুনের কবলে পড়তে শুরু করে। মিস্টার ভন জেমির কাছে এসে জিজ্ঞাসা করে তার ছেলের বাকি দেহ কোথায় আছে। জেমি আবারও বলে সে নির্দোষ এবং ইয়ানের সঙ্গে যা কিছু হয়েছে তার পেছনে রেড ক্যাপসরাই দায়ী, কিন্তু তাদের মধ্যে কেউ তার কথা কোনো বিশ্বাসই করে না। মিস্টার ভন তাকে মায়ের অবস্থান বলতে বলে। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড হলো মায়া। এদিকে সেই সময় মায়া জঙ্গলের মাঝখানে তৈরি রেড ক্যাপসদের পাথরের বাড়ির দিকে দৌড়াচ্ছিল। সে তাদের সামনে সাহায্যের জন্য মিনতি করে। মায়া বলে যদি তারা তার স্বামীর জীবন বাঁচায় তাহলে তাদের যা চাই তাই দেবে। এরপর মায়া আবারও বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু সেখানে হঠাৎ আইসলিং তাকে দেখে ফেলে। আইসলিং সাথে সাথে তার বাবাকে ডাকে এবং কিছু না ভেবে মায়ের উপরে আক্রমণ করতে যায়। ওদিকে মিস্টার ভন তার ছেলেকে বলে জেমিকে চিরতরে শেষ করে দিতে। তারপর সে নিজে মায়ের সঙ্গে মোকাবেলা করতে যায়, কিন্তু তাদের পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে একটা রেড ক্যাপস
কিলিয়ানের উপরে লাফিয়ে পড়ে। সে পেছন থেকে ছুরি দিয়ে কিলিয়ানকে বারবার আঘাত করতে শুরু করে। মিস্টার ভন সাথে সাথে জবাব দিয়ে সেই প্রাণীটাকে শক্ত একটা কাঠের লাঠি দিয়ে মারে। প্রাণীটা মাটিতে পড়ে যায়। তারা তার কাছে গিয়ে দেখার চেষ্টা করে আসলে প্রাণীটা কি। তখনই আরেকটা রেড ক্যাপকে ছাদে দেখা যায়। সে ওপর থেকে একটা ছুরি ছুঁড়ে মারে, যেটা সরাসরি কিলিয়ানের গায়ে লাগে। এদিকে প্রথম রেড ক্যাপ নিজস্ব শক্তি দিয়ে তার অস্ত্র মিস্টার ভনের দিকে ছুঁড়ে মারে। সে মিস্টার ভনের মধ্যে ভয় ছড়িয়ে দেয়। মিস্টার ভন তার ছেলের উপরে চিৎকার করে বন্দুক আনতে বলে। এরপর সে নিজের হাতে থাকা লাঠিটা দিয়ে সেই প্রাণীটাকে আঘাত করে মেরে ফেলে। ওদিকে বাড়ির বাইরে আইসলিং সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়, কারণ তার সামনে রেড ক্যাপদের একটা গোটা দল এসে হাজির হয়েছিল। তারা তাকে মায়ের থেকে দূরে টেনে নিয়ে যায়। এরপর তারা চারদিক থেকে আইসলিংয়ের উপরে অত্যন্ত নিষ্ঠুরভাবে আক্রমণ শুরু করে। একই সময় কিলিয়ানও অস্ত্র আনতে দৌড় দেয়, কিন্তু সামনের দরজার কাছে আরেকটা প্রাণী হঠাৎ করে তার সামনে চলে আসে। কিলিয়ান ভয়ে পালিয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে। সঠিক সুযোগ পেতে এসে হঠাৎ করে সেই প্রাণীর উপরে আক্রমণ করে বসে। এরপর সে রেড ক্যাপসদের থেকে বদলা নেওয়ার চেষ্টা করে এবং তার অস্ত্র তার মাথার দিকে ঘোরাতে শুরু করে, কিন্তু বাকি সব প্রাণী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। অন্যদিকে মাইকে বাঁচানো রেড ক্যাপসরা ক্রমাগত আইসলিংয়ের উপরে আক্রমণ করেই যায়। তারা তাকে যন্ত্রণা দিতে দিতে তার চারপাশে থাকে। ধীরে ধীরে আইসলিংয়ের শক্তিও শেষ হয়ে যায়। যখন মিস্টার ভন নিজেকে এই পুরো বিশৃঙ্খলার মধ্যে একা দেখতে পায়, সে গাড়ির ডিব্বা খুলে বন্দুকটা বের করে। একই সময় কিলিয়ানকেও তার পেছনে দেখা যায়। মিস্টার ভন সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। সে গাড়িতে বসে সব দরজা জানলা বন্ধ করে ফেলে, কিন্তু গাড়ি চলার আগেই একটা রাগী প্রাণী তাদের কাছে পৌঁছে যায় এবং কিলিয়ানের উপরে আক্রমণ শুরু করে। মিস্টার ভন তাকে বাঁচাতে গাড়ির কাচ ভাঙে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিলিয়ান তার বাবার বাহুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মিস্টার ভন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে তার সন্তানদের ভুলভাবে বড় করার জন্য ক্ষমা চাইতে শুরু করে। একই সময় জেমি একটা বিছানার পাশে লুকিয়েছিল। যখন তার মনে হয় বাইরের পরিবেশটা কিছুটা শান্ত হয়েছে, তখন সে বাইরে বাগানের দিকে দৌড় দেয়। সেখানে সে দেখতে পায় রেড ক্যাপসরা আইসলিংয়ের দেহ ছিঁড়ে খাচ্ছে। জেমি তখন একটা প্রাণীকে আঘাত করে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই প্রাণীটা জেমির প্রতি কোনো শত্রুতা দেখায় না। তখনই জেমি বুঝতে পারে যে আসলে সেই প্রাণীরা তাদেরকে সাহায্য করতেই এসেছিল। সে দ্রুত মায়ের দিকে দৌড়ায়। মায়ের প্রসাব শুরু হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করেই মিস্টার ভন নিজের বন্দুক নিয়ে সামনে চলে আসে। সে গুলি চালিয়ে রেড ক্যাপসদের মধ্যে একটা প্রাণীকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে বাকি প্রাণীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মিস্টার ভন দেখতে পায় তার মেয়েও এই প্রাণীদের কারণেই মারা গেছে। তখন সে রেড ক্যাপসদের পাশাপাশি মায়া ও জেমির থেকে বদলা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সে বন্দুকটা তাদের দিকে তাক করে ধীরে ধীরে তাদের কাছে আসে এবং তাদের সবাইকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। জেমি তাকে বলে যদি তার সাহস থাকে তাহলে সে সামনাসামনি একজন পুরুষের মতো হয়ে লড়াই করুক, কিন্তু মিস্টার ভন চ্যালেঞ্জ গ্রহণ করে না। সে সরাসরি জেমির বুকে গুলি চালিয়ে দেয়। জেমি মাটিতে পড়ে যায়। এরপর মিস্টার ভন মাইকে মারতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই কুকুরটা তার উপরে আক্রমণ করে বসে। কুকুরটা তার হাতে জোরে কামড় দেয় এবং তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। মায়া এই সুযোগ কাজে লাগিয়ে কষ্ট করে হামাগুড়ি দিয়ে বন্দুকের দিকে এগোয়। মিস্টার ভন কুকুরটাকে নিজের থেকে সরিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মায়া বন্দুক তুলে তার দিকে একটা নিখুঁত গুলি চালায় এবং সেখানে সবকিছু শেষ হয়ে যায়। পুরো অপরাধী পরিবার শেষ হওয়ার পর মায়া ও জেমি মাটিতে পড়েই একে অপরকে জড়িয়ে ধরে। দুজনেই বোঝার চেষ্টা করছিল আসলে তাদের সঙ্গে এখন কি ঘটেছিল। এদিকে রেড ক্যাপসরা নিহতদের দেহ নিজেদের সাথে করে নিয়ে যায়, যাতে তারা নিজেদের একটা বড় উদযাপন করতে পারে। কয়েক মিনিট পর জেমি বসার ঘরের একটা অংশ খালি করে, যাতে মায়ের প্রসাব করতে সাহায্য করতে পারে। হাসপাতালে পৌঁছানোর মতো সময় তাদের হাতে একদমই ছিল না। ভয়ঙ্কর যন্ত্রণা সত্ত্বেও মায়ের নিরাপদে তার সন্তানকে জন্ম দেয়। জেমি তাকে জড়িয়ে ধরে। দুজনে স্বস্তিতে কেঁদে ফেলে, কারণ এত সব বিপদের পরেও তাদের ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল। কিছুদিন কেটে যায়। মায়া ও জেমি ধীরে ধীরে তাদের আঘাত সেরে উঠতে শুরু করে। মায়া বিশ্রাম নিতে থাকে আর জেমি বাড়ির ভাঙাচোরা ঠিক করে। দেখা যায় সে হেডফোন পরেছিল, তাই হঠাৎ করে ঘটে যাওয়া পরের ঘটনা সম্পর্কে সে টেরই পায় না। এদিকে মায়া হঠাৎ করে দেখতে পায় তার সন্তান নেই। যখন সে জানালা দিয়ে বাইরে তাকায়, তখন সে দেখতে পায় রেড ক্যাপসরা তার সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। মায়া পুরো শক্তি দিয়ে জেমিকে ডাকে, যাতে সে সাহায্য করতে পারে, কিন্তু হেডফোন থাকার কারণে জেমি তার কথা শুনতেই পায় না। তাই মায়া একাই ওদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জঙ্গলের ভেতরে সেই পাথরের বাড়ির দিকে দৌড়ায়। ভেতরে নিজের সন্তানকে খুঁজতে খুঁজতে মায়ের দেখা হয় এক অত্যন্ত বৃদ্ধা ও ভয়ঙ্কর দুর্বল এক মহিলার সঙ্গে। সেই মহিলার পোশাক দেখে মায়া একটা চমকে দেওয়ার মতো সত্য জানতে পারে। সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল মেভিরি মেয়ে। এখানেই মায়া বুঝতে পারে রেড ক্যাপসরা যে মানুষদেরকে তুলে নিয়ে যায়
তারা পরে তাদের মধ্যে এক ধরনের নেতা হয়ে যায়। এখন তারা মায়ার ছেলেকে তাদের নতুন নেতা বানাতে চাইছিল। এটা বুঝতেই মায়ের রাগে সম্পূর্ণ ফেটে পড়ে। সে ছুরি দিয়ে একটা রেড ক্যাপসের উপরে আক্রমণ করে বসে। বাকি প্রাণীরা চিৎকার করে থামতে বলে, কিন্তু মায়া তার সন্তানকে ছেড়ে দিতে সরাসরি অস্বীকার করে। সে সোজা সেই বৃদ্ধা মহিলার দিকে দৌড়ায়। মায়া তার আঙুল পুরো শক্তি দিয়ে মহিলার চোখে ঢুকিয়ে দেয়। আর এখানে মেভের মেয়ের জীবন চিরতরে শেষ হয়ে যায়। এরপর মায়া অবাক হয়ে যায়। সব রেড ক্যাপস তার সামনে মাথা নত করে। মনে হচ্ছিল যেন তারা মায়াকে তাদের নতুন রানী হিসেবে মেনে নিয়েছে। কিছু মিনিট পর জেমি জানতে পারে যে তার স্ত্রী ও সন্তান নিখোঁজ। যখন সে বসার ঘরে যায় তখন সে দেখতে পায় সন্তান সেখানে একদম নিরাপদে আছে। এরপর সে মায়াকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেখানে জেমি একটা দৃশ্য দেখতে পায় যেটা বিশ্বাস করা তার জন্য প্রায় অসম্ভব ছিল। মায়া রেড ক্যাপসদের একটা বড় দলের মাঝখানে দাঁড়িয়েছিল। তারা সবাই তার আদেশে চলছিল বলে মনে হচ্ছিল। মায়া রক্তে ভেজা একটা খলি উপরে তোলে এবং সেটাকে তার নিজের মাথার উপরে উল্টে দেয়। এটা ছিল কোনো এক অদ্ভুত আচারেরই অংশ। ঠিক তখনই পুরো আকাশ লাল রঙে বদলে যায়। রেড ক্যাপসরা পাগলের মতো নাচতে ও চিৎকার করতে শুরু করে। এমনকি সেই কুকুরটাও তাদের একদিক থেকে ওই দিকে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন সবাই রেড ক্যাপসদের নতুন মায়ের আগমন উদযাপন করছে। এখন মায়াই ছিল তাদের নতুন নেত্রী, যে তাদেরকে গোটা নতুন প্রজন্মকে পথ দেখাবে। আর এর মধ্য দিয়ে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রেড ক্যাপসরা তাদের নতুন নেতৃত্ব পেয়ে গেল, কিন্তু বাংলাদেশের নতুন নেতা কি আমাদের ঠিক আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।